ভারতের নির্বাচন হইল, মোদির দল বিজেপির গোহারা হইল। সরকার হয়তো গঠন করবে, কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না। টেলিগ্রাফ একটা ভালো শিরোনাম করেছে, ইন্ডিয়া কাটস মোদি ডাউন। এই টাইটেলটাই কয়ে দিছে আসলে কি হয়েছে, কিভাবে মোদিরে সাইজ করেছে সে আলাপে পরে আসতেছি। কিন্তু এই নির্বাচনের ফলে কি কি পরিবর্তন হবে, আমার অনুমান অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। সেই আলাপটা করি, আসেন। প্রথমে বলে নি, ভারতের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। মোদির বদলে কংগ্রেস আসলে কিছুই বদলাইতো না। ভারতের ক্ষমতায় যদি কংগ্রেসও আসতো, তাও বাংলাদেশের উপরে তার আগ্রাসন বন্ধ হইতো না। কংগ্রেস আর হাসিনার মৈত্রী দুই জেনারেশনের। হাসিনাকে ক্ষমতায় রাখা, 2014 সালের নির্বাচনে ফাঁকা মাঠে নির্বাচন করতে সর্বতভাবে সাহায্য করা, এই সবই করছিল কংগ্রেসই। মোদির হারে হাসিনার কোনো ক্ষতি নাই, এমনকি মোদির হারে ভারতের মুসলমানদেরও কোনো লাভ নাই। বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন কংগ্রেসই ক্ষমতায়, কিছুই করে নাই বাবরি মসজিদ রক্ষা করতে। বাংলাদেশের চারপাশে কাঁটাতারের যে বেড়া দেওয়া হয়েছে না, কংগ্রেসের আমলে হয়েছে। ফেলানিকে যখন মারা হয়েছিল তখন কংগ্রেসই ক্ষমতায়। ফারাক্কার পরিকল্পনা করে নেহেরু, চালুও হয় ইন্দিরা গান্ধীর সময়। তিস্তা ব্যারেজ করে ইন্দিরা গান্ধী। আমাদের সামনে একটাই পথ খোলা, ভারতে যেই ক্ষমতায় আসুক আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশে চলমান রাখা, ভারতীয় পণ্য বয়কটকে সারা দুনিয়ায় ক্রমে ক্রমে প্রবল করে তোলা, ভারতকে বাধ্য করা আমাদের সাথে নেগোশিয়েট করতে। কিন্তু তারপরেও আমাদের একটা লাভ আছে মোদির এই নির্বাচনে হারাতে, বড় লাভ। সেটা কি, আসেন সেটা দেখি। ভারতের সবচেয়ে বড় শক্তি হইতেছে তার কেন্দ্রীয় শক্তি, তার সেন্ট্রালাইজড সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সেন্ট্রালাইজ ক্ষমতা তার থাকে যখন ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার দিয়ে শাসিত হয়। আর যখনই ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকে তখনই তার কুরকুরানি ওঠে গ্লোবাল রোল প্লে করার জন্য। ভারতের কেন্দ্রীয় সরকার এবার দুর্বল হয়েছে, মোদি থাকলেও এটা দুর্বল সরকার। তাহলে কি হবে এখন সেটা বুঝতে হইলে আসেন আমরা দেখি ভারতের শক্তিশালী আর দুর্বল কেন্দ্রীয় সরকার কখন ছিল, আর সেই সময়গুলোতে তাদের বৈশ্বিক ভূমিকা কি ছিল সেটা একটু খুঁজে দেখি। আসেন, মজার জিনিস আছে, আমরা দেখা শুরু। 1952 থেকে 1967 সাল পর্যন্ত জওহরলাল নেহেরুর অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটা শক্তিশালী সরকার ছিল। কি হয়েছিল সেই সময়টা সেটা আমরা দেখব। আবার 1971 থেকে 1977 নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধীর সরকার ছিল, এইটা ছিল একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার। এই সময় কি কি হয়েছিল সেটাও আমরা দেখব। 1984 থেকে 1989 পর্যন্ত ইন্দিরা গান্ধীর পরে তখন তার পুত্র রাজীব গান্ধী আসে। 400টার বেশি আসন ছিল কিন্তু লোকসভায়। আর 2014 থেকে এই নরেন্দ্র মোদী এই ইলেকশনের আগে পর্যন্ত এইটা শক্তিশালী সরকার ছিল। আর দুর্বল কেন্দ্রীয় সরকার কারা কারা ছিল আসেন একটু দেখি, নামগুলো দেখি। 1989 থেকে 1991 এই সময়ে খুবই অস্থিতিশীল ছিল ভারতের সরকার। প্রথমে প্রধানমন্ত্রী হয় ভিপি সিং এর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট, এবং এই ন্যাশনাল ফ্রন্টে বিজেপিরও সাপোর্ট ছিল, বাম ফ্রন্টেরও সাপোর্ট ছিল। তারপরে চন্দ্রশেখরের নেতৃত্বে একটা স্বল্পস্থায়ী সরকার ছিল। এরপরে 1996 থেকে 1998 এই সময়টা বেশ কয়েকটা জোট সরকার ছিল। প্রথমে 13 দিনের জন্য ছিল বিজেপির অটল বিহারী বাজপেয়ী, তারপরে এইচডি দেবগৌড়া, তার নেতৃত্বে ছিল ইউনাইটেড ফ্রন্ট, এরপরে আইকে গুজরাল ছিল প্রাইম মিনিস্টার। 1998 থেকে 2004 এই সময় যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ী একটা দুর্বল সরকারের প্রধান ছিল, কারণ এটা একটা কোয়ালিশন সরকার ছিল। আর 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বে যে ইউপিএ জোট ছিল, যার প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিল, এইটা তার সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য নানা সময় কোয়ালিশন করতে হয়েছে নানা জনের সাথে। এইটা ছিল একটা দুর্বল সরকার। এইবার আসেন দেখি বৈশ্বিক ক্ষেত্রে ভারত যখন শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল তখন কি কি ভূমিকা পালন করছে। কয়েকটা উদাহরণ দিই। নেহরুর সময় সে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিছে, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হয়েছে, এবং নেহেরু একটা আন্তর্জাতিক নেতা হয়ে উঠছিল বিশেষ করে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হওয়ার কারণে। আবার নেহেরুর সময় চীনের সাথে যুদ্ধ হয়েছে, নেহেরুর সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছে,
সে বাংলাদেশ যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে, মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। সে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে পরিবর্তন করে দিছে এবং পাওয়ার ব্যালেন্স চেঞ্জ করে দিছে। আর কি হয়েছে? সে ৭৪ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে। রাজীব গান্ধীর সময় সে আইটি সেক্টরে ভারতকে ঢুকায় দিছে। ভবিষ্যতের অর্থনৈতিক উত্থানের জন্য ভারতের ভিত্তি যেটা সেটা তৈরি করে দিছে। বৈশ্বিক অর্থনীতিতে ভারতের প্রোফাইল তৈরি হয়েছে রাজীব গান্ধীর সময়। আর মোদির সময় তো আমরা জানি সেটা কি কি হয়েছে, আমরা তো আমাদেরকে দিয়েই বুঝি, তাই না? এই অঞ্চলে সে তার প্রভাব কিভাবে বৃদ্ধি করছে, বাংলাদেশের উপরে তার সর্বগ্রাসী আগ্রাসন করছে। শুধু তাই না, সে বিভিন্ন দেশে লোক পাঠায়, পাঠায়, যে খুন করে আসে ভিন্ন মতাবলম্বীদেরকে। আন্তর্জাতিক রাজনীতিতে মোদি একটা নাম হয়ে উঠছে এবং তার সময় সে পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে, সে গ্লোবালি ভারতের সফট পাওয়ার বৃদ্ধি করছে। আর দুর্বল কেন্দ্রীয় সরকারের সময় তারা মূলত ব্যস্ত ছিল আভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার আর আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির কাজে, এর বাইরে কিছু না। সে গ্লোবালি কোনো রোল রাখতে যায়নি, সে পারতও না। আবার দেখেন, সেই শক্তিশালী কেন্দ্রীয় সরকারের নামই আপনার কিন্তু মনে আছে ভারত প্রসঙ্গে। যদি ভারতের পিএম এর কথা বলা হয় তাহলে তাদের কথা মনে আসবে, নেহরুর কথা আসবে, ইন্দিরা গান্ধীর কথা আসবে, রাজীব গান্ধীর কথা আসবে, মোদির কথা আসবে। এখন কইতে পারেন মনমোহন সিং তো দুর্বল সরকার, ওই সময় তো 1/11 হইল, তাই না? ইন্ডিয়া জায়গা বসলো বাংলাদেশে, কথা সত্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। 1/11 ভারত আমেরিকার যৌথ প্রযোজনা। শুধু মনমোহন সিং এই কাজ করতো না যদি আমেরিকার সাথে না থাকতো। আর 1/11 মূলত আমেরিকার প্রজেক্ট, ইন্ডিয়া ছিল পার্টনার। এইবার এই নির্বাচনে ভারতে আবার কেন্দ্রের দুর্বল সরকার হইল, তো তাইলে তার ফল কি হবে? কানাডায় পাঠায় শিখ নেতা মারা, পিছে দিয়ে হান্দায় যাবে। শরিক দলগুলো ঠাপে রুলারের মতো সোজা থাকবে মোদি, কারণ জানে যে তেরিবেরি করলে শরিক দলগুলো তালাক দিয়া অন্যদিকে চলে যাবে। মোদি তো প্রেসিডেন্টের মতো পাওয়ার নিয়ে শাসন করছে, এখন কাজের বুয়ার মতো ঠাপের উপরে থাকবে। আর যে কইছিল না যে নতুন ভারত ঘরে ঢুকে মারে, এই সিদ্ধান্ত এখন আর একা নিতে পারবে না। তার নীতিশ আর নাইডুর সাথে আলাপ করতে হবে, তাদের পারমিশন নিতে হবে। আর পারমিশন তো এমনি এমনি দিবে না নীতিশ আর নাইডু, এরা আঞ্চলিক নেতা। সে তার অঞ্চলের স্বার্থ দেখবে, তার অঞ্চলের হিস্সা সে আদায় করে নেবে। তার মাথায় ভারত নাই, তার মাথায় আছে অঞ্চল। মোদি যতটুকু শক্তিশালী, নীতিশ আর নাইডু ততটুকু শক্তিশালী। মোদি সারা ভারতের কথা চিন্তা করতে পারে, কিন্তু নীতিশ আর নাইডু তার অঞ্চলের বাইরে কিচ্ছু চিন্তা করবে না। ভারতে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব, এটা সামলাইতে হবে মোদিকে। আমাদের জন্য সবসময় দুর্বল কেন্দ্রীয় ভারত ভালো। ভারতে আঞ্চলিক দলগুলোর কোয়ালিশন থাকলে ভারত দুর্বল থাকবে। আমাদের নগদ লাভ এইটা। আমরা যদি বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তীব্র করতে পারি তাহলে বেড়াছেড়া হয়ে যাবে ওদের অবস্থা। মোদিরে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ভাগ্য বরণ করতে হবে। ইন্দিরা গান্ধী চূড়ান্ত জনপ্রিয় ছিল, আর এই ইন্দিরা গান্ধী চরম অজনপ্রিয় হয়েছিল। চূড়া থেকে মাটিতে নামে আসবে যেইভাবে নামে আসছিল ইন্দিরা গান্ধী। এখন প্রশ্ন হইতেছে হাসিনা কি করবে? সত্যি কথা বলতে কি, মোদির বদলে কংগ্রেস আসলে হাসিনার সুবিধাই হইতো। মোদি হারলে হাসিনা কিন্তু একটা লাভ আছে। কি লাভ? মোদির হিন্দুত্ববাদী রাজনীতির হাত ধইরা হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হয়। এই সত্যটা হাসিনার তার দলের লোকেদের জন্য খুবই বিব্রতকর। হাসিনা আর তার দলের ইমেজ নৈশভোটের জন্য যতটা সংকটে পড়ছে তার চাইতে কম সংকটে পড়েনি যে তার প্রভু হিন্দুত্ববাদী মোদি। মোদির বদলে কংগ্রেস আসলে হাসিনার তার দলের লোকেরা হিন্দুত্ববাদের সাথে গাঁটছড়া বাঁধার যে গ্লানি, সেটা থেকে মুক্তি পাইত। আর হাসিনার সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাকে ইন্ডিয়ার উপরে পুরোপুরি নির্ভর করতে হয়। আর চায়না আর ইন্ডিয়ার পরস্পর বিরোধী চাওয়াকে সে কিভাবে পূর্ণ করবে? চায়না যেটা চায় ইন্ডিয়া সেটা চায় না, ইন্ডিয়া যেটা চায় চায়না সেটা চায় না। ইন্ডিয়া এখন কিছু কইলে সে ফেলায় রাখতে পারবে, দেখতেছি দেখবো তাইরে নাইরে এই সমস্ত কইলে টাইম পাস করতে পারবে। মোদির ছায়া ছায়া দেখা ছাড়া আর কিছুই করার নাই। এইটা আওয়ামী লীগের লেসপেন্সার বোরহান কবির আছে না, ও পত্রিকাও বলছে, খোলাখুলি বলছে ভারত তার সরকার টিকিয়ে রাখার জন্য আভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে। ফলে বাংলাদেশ চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলে মনে করছেন আওয়ামী লীগের কোন নেতারা।
কথা সত্য, ঠিক কথা বলছে। তবে হাসিনা ইন্ডিয়াতে ছাড়বে না, কিন্তু পুরোপুরি ফ্রি হ্যান্ড এসে খেলবে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার অনেক আবদার সে দীর্ঘমেয়াদে ঝুলিয়ে দিতে পারবে যদি সে চায়। সে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল, আর এই চান্সে চীন ঢুকে পড়বে। এর মধ্যে চাইনিজ অ্যাম্বাসাডার কইছে হাসিনার আসন্ন চায়না সফর হবে গেম চেঞ্জার। এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করব। এই কথার মানে আমরা খুঁজে বের করব গেম চেঞ্জার কি এবং তাতে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বাংলাদেশের জন্য অভাবনীয় কিছু পরিকল্পনা আছে চায়নার। তাছাড়া গেম চেঞ্জার কথাটা বলার কথা না একজন কূটনীতিকে। যাই হোক, পরিশেষে আমরা চাই ভারতের জোয়াল থেকে মুক্তি পাইতে। সেটা সম্ভব 3 ভাবে। এডিটর সাহেব পাশে একটু লেখা দিয়েন। 1 নাম্বার, ভারতের কেন্দ্রীয় শাসন দুর্বল হইলে। 2 নাম্বার, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী লড়াই তৈরি করতে পারলে। 3 নাম্বার, কোন পরাশক্তির উষ্টা যদি খায় ভারত। আর 3টা যদি একসাথে হয় তাহলে তো সোনায় সোহাগা। ভারতের কেন্দ্রীয় সরকার দুর্বল হয়েছে। এডিটর সাহেব, হয়েছে না হয় নাই? হইলে টিক চিহ্ন দেন। হ্যাঁ হয়েছে। পরাশক্তি উষ্টা খাইছে, এখনো খায় নাই, কোশ্চেন মার্ক দেন। কিন্তু খাওয়ার মতো অবস্থা হয়েছে। এই 2টার উপরে আমাদের কোনো হাত নাই, কিন্তু হাত আছে যেটার উপরে, সেটা হইল ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন। আমরা যদি এই লড়াই তীব্র করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা এই লড়াই তীব্র করব। আমি বলছিলাম কিনা যে এই লড়াই মঞ্জিলে পৌঁছাবে। এখন আলো দেখা যায় কি সুরঙ্গের মাথায়। আসেন সবাই হাত লাগাই, আলো উঠতে গেলে আর বেশি দেরি নাই।